স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছ না স্যার, না? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনো। ইয়েস স্যার। এই যে বাইরে থেকে বাইরে থেকে ক্লাস নিলে এটা সমস্যা। ওই ক্লাস নেওয়ার পরে এখানে সরাসরি ক্লাস নিলে আর কোনোদিন কথা শুনতে পাই না। এটা প্রত্যেক দিনের সমস্যা আমি দেখতেছি। সেদিন এভাবে ক্লাসই হয়নি আমার একটা। হ্যাঁ, শোনো, তোমাদের ধ্বনি পড়া হচ্ছিল কালকে। কি ধ্বনি? কালকে তো মিঠুন স্যার ক্লাস নিয়েছে। আচ্ছা, ধ্বনি কি শেষ হয়ে গেছে তোমাদের? ধ্বনি? হ্যালো? না স্যার, না স্যার, গতকালকে ওই স্যার ভাষা পড়াইছে। ভাষা পড়াইছে? আচ্ছা, আমি ধ্বনি পড়াইছিলাম এবং স্বরবর্ণ পর্যন্ত পড়াইছিলাম, মনে আছে? ধ্বনি এবং স্বরবর্ণ পর্যন্ত পড়াইছিলাম। শোনো, আজকে শোনো। আচ্ছা, ভাষা তথা ব্যাকরণের ভিত্তি হলো ধ্বনি, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ ব্যাকরণের চারটি আলোচ্য বিষয়: ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, 3 নাম্বার বাক্যতত্ত্ব, 4 নাম্বার অর্থতত্ত্ব, ঠিক আছে? আচ্ছা, এর ভিতর থেকে প্রথম যেটা, সেটার নাম কি? সেটা হলো ধ্বনিতত্ত্ব। জি জি স্যার, আমি 7 ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে 1 নাম্বার প্রথম ইউনিট যেটাকে বলো অথবা আলোচ্য বিষয় বলো, সেটার নাম হলো ধ্বনি, ঠিক আছে? ধ্বনি না? আচ্ছা, এখন এই ধ্বনির আমরা স্বর ধ্বনি বা স্বরবর্ণ পর্যন্ত আলোচনা করেছিলাম। ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার, কি কি ধ্বনি থেকে বর্ণ কিভাবে হলো, এগুলি আমরা আলোচনা করেছিলাম। এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো পরে ধরলে আর তোমরা পারো না। তো তোমরা এই যে লেকচার শোনো না ভালো করে, তারপরে বাসায় পড়ো না, ধরলে তো কিছু পারতে হবে, 50%ও পারো না। এটা একটা সমস্যা। এখন দেখো, ব্যঞ্জন ধ্বনি আজকে আমি পড়াবো, ভালো করে দেখো। বই পুস্তক খাতা কলম যা কিছু তোমাদের প্রয়োজন সেগুলো সব সঙ্গে করি না, সাথে থাকবে। যেটা লেখার দরকার লিখে নিবে, গুরুত্ব দিতে হবে তো, ঠিক আছে? পরীক্ষার সঙ্গে তোমরা সব এগুলো সম্পর্ক তৈরি করেছ, যে পরীক্ষা হলে কি করব, পরীক্ষা হলে পড়বো, না হলে পড়বো না। তো এটা তো শিক্ষার তো এটা বিষয় না, এটা উদ্দেশ্য না। তোমাদেরকে পড়তে হবে শেখার জন্য, যা জানো না জানবা, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বা বাংলা সাবজেক্ট, এটাতে কোনো কথা নয়। এটা যে কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। যে জিনিস জানো না, অজানা জিনিস জানবা, এটাই শিক্ষা। যা হোক, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণ লিখিত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি? আমার সঙ্গে কথা বলতে হবে। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি? এই দেখো, স্যার, 39টি। হ্যাঁ, 39টি। এখন 39টির ভিতরে দেখো, আহ, এখানে মৌলিক ব্যঞ্জন বর্ণ বলেছে, মৌলিক ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? আচ্ছা, মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টি বলেছে? 32টি বলেছে। এটা দেখবে 6 এর বইয়ে আছে, তোমার 7-এ পড়ো, 6-এর বইয়ে দেখবে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো কয়টি? 32টি। আচ্ছা, এখান থেকে তাহলে বাদ দিল কি কি দেখো, সে বাদ দেওয়াগুলি, এগুলি আমাদেরকে হিসাব করতে হবে। আমার দিকে খেয়াল করো, বাদ দিয়েছে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। কয়টি হলো? 4টি। শেষের যে 4টি, তাহলে এই 4টি বাদ পড়ে গেল। এরপরে আমাদেরকে আরো 4টি বাদ দিতে হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো, দন্তন্য, মূর্ধন্য, ন দুটা না?
ম একটা, ধ্বনি ম একটাই, বর্ণ দুটা হতে পারে, এখান থেকে একটা বাদ করে গেল। আর তালবস্য, মূর্ধন্য স, দন্ত স, স তিনটি না, এখান থেকে মূর্ধন্য স বাদ করে গেছে, দন্ত স আর তালব্য স আছে, এই দুটি মূলত ধ্বনি। আর মূর্ধন্য স মূল কোনো ধ্বনি নয়, এটা একটা বর্ণ। আচ্ছা, আরো একটা বাদ করে গেল, কয়টি হলো? 6টি বাদ করলো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো উঁ আর অনুস্বার আছে না, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু যেটা আমরা বলেছিলাম, এ উঁ আর অনুস্বারের ভিতরে অনুস্বার বাদ করে চলে গেছে। আচ্ছা, এখন আসো তোমার দেখো যে বাদ করার ভিতরে যেগুলি থাকবে সেগুলি এখন চিন্তা করে দেখো যে আরো কি বাদ করে গেল। 6টা বাদ করে গেল, তাই না? আরো দুটো বাদ করতে হবে। সেই দুটো হলো কি, দেখো র আছে, র আছে না? আচ্ছা, তো র আসলে কি? র হলো মূলধ্বনি, ঠিক আছে, র হলো মূলধ্বনি। আর অন্যান্য যে র আছে, সে ডয়বিন্দু ঢয়বিন্দু র যেগুলি বলি আমরা, এগুলি আসলে মূলধ্বনি নয়। এইভাবে এখানে বাদ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন দেখো এই ব্যঞ্জন ধ্বনিগুলির ভিতরে আমরা দেখতে পাবো যে ধ্বনিগুলির প্রথম যে 25টি আছে, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত কয়টি ধ্বনি আছে বলো তো? ক থেকে ম পর্যন্ত কয়টি ধ্বনি বা বর্ণ আছে? ক থেকে ম 25। হ্যাঁ, 25টি, ঠিক আছে। 25টি ধ্বনি আছে বা বর্ণ আছে, প্রত্যেকটি একটি করে লাইন করা আছে। দেখো একটা লাইনে কয়টি আছে? 5টি করে আছে। দেখাই তোমাকে, ক, খ, গ, ঘ, ঙ, 5টি বর্ণ আছে না? এক একটি লাইনে কয়টি বর্ণ আছে? 5টি। আচ্ছা, লাইন হিসাব করে যাবো তাহলে, 25 হলে লাইন কয়টি আছে? 5টি। আচ্ছা, তাহলে লাইন 5টি, প্রত্যেক লাইনে বর্ণ 5টি। 5 দিয়ে 5কে গুণ করো, কত হবে? 5কে 5 দিয়ে গুণ করলে হবে 25। তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে বীজগণিতের ভাষায় এটাকে কি বলে? বর্গ বলে না? 4কে 4 দিয়ে গুণ করো, 5কে 5 দিয়ে গুণ করো, 2কে 2 দিয়ে গুণ করো, এগুলিকে কি বলা হয়? বীজগণিতের ভাষায় বর্গ বলা হয়। তো এটা আসলে বর্গ আকৃতিতে সাজানো আছে, এই জন্য 25টিকে বলা হয় বর্গীয় ধ্বনি বা বর্ণ। মনে থাকবে, এই 25টিকে কি বলা হয়? বর্গীয় ধ্বনি বা বর্ণ। আচ্ছা, এই 5টির আরো নাম আছে। আরো নাম হলো কি? স্পর্শ বর্ণ, স্পর্শ। এইগুলি উচ্চারণ করার সময় মুখ বিহবরের কোথাও না কোথাও স্পর্শ করে এই ধ্বনিগুলি উচ্চারিত হয়, এই জন্য এদেরকে কি বলা হয়? স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনিও বলা হয়। এই 25টি, বেশ, এটা আমরা শিখলাম। এই 25টিতে আরো কিছু শিখার আছে কিনা দেখো। যেমন এই 25টির যে বললাম যে একটি লাইনে 5টি বর্ণ আছে, ঠিক আছে, এই 5টি বর্ণ, এটাকে বলা হচ্ছে কি? বর্গ। বর্গ। এই বর্গের প্রথম যে বর্ণ, এই বর্ণ অনুযায়ী এই বর্গের নাম। যেমন ক, খ, গ, ঘ, ঙ বললাম, তখন আমাকে কি করতে হবে? এর প্রথম বর্ণ ক কে ধরে নিতে হবে যে এটা হলো ক বর্গ। পরেরটাতে যাও, পরেরটা কি? চ বর্গ। এখন তারপরের 3টি কি কি বলতো? ট, ত, প। হ্যাঁ, ট বর্গ। ট বর্গের পরেরটা কোন বর্গ? ট। ট, এটা বলছো, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এর পরেরটার নাম কি? কোন বর্গ সেটা? ট এর পরে? স্যার ত। হ্যাঁ, ত, থ, দ, ধ, দন্ত ন, ত বর্গ। ত এর পরে কি? আরেকজন বলো। ত বর্গের পরের কোন বর্গ? প বর্গ। প, ফ, ব, ভ, ম।
দেখো এই যে 25টি বর্ণ আছে, বর্ণটাও তোমরা বুঝিয়ে বলতে পারছো না, তোমরা 7-এ পড়ো, ঠিক আছে? অথচ ক্লাসে দেখো 1 2 3 4 5 6 7 জন উপস্থিত, সবাই পণ্ডিত হয়ে গেছে, বাসায় বসে আছে, ক্লাসও করে না, পড়ালেখার কোনো খবরও নাই। এভাবে চলে কি? এগুলি ছাত্রের বৈশিষ্ট্য না। পড়ালেখা করতে হলে স্টাডি করতে হবে। ছাত্রদের কাজই হলো পড়ালেখা করা, প্রথম কাজই হলো পড়ালেখা করা। আরো অনেক কাজ আছে, সময় আনুবর্তিতা আছে, সত্যবাদিতা আছে, এগুলো অনেক কিছু শিখতে হবে। কিন্তু স্টাডি যেটা ছাত্রয়ং অধ্যয়ং তপয়ং, ছাত্রদের অধ্যবসায় হলো তপস্যা। এখন অধ্যবসায় যদি না করে তাহলে তো তুমি কিছুই শিখবা না। তারপরেরটা হলো প বর্গ। আচ্ছা, এটা গেল। এখন শোনো, প্রত্যেক বর্গের, প্রত্যেক যে বর্গ আছে, ধরে নাও ক বর্গ, ক বর্গের প্রথম আর তৃতীয় আর পঞ্চম, প্রথম তৃতীয় পঞ্চম মানে বেজোরগুলি। আবার শোনো, প্রথম তৃতীয় এটা, তারপরে হলো পঞ্চম, এই তিনটিকে বলা হয় কি? অল্প প্রাণ। এই তিনটিকে কি বলা হয়? অল্প প্রাণ। অল্প প্রাণ। হ্যাঁ, কেন বলা হয়? এদের প্রাণ খুব ছোট, তাই না? হ্যাঁ, তাই আসলে এইগুলি উচ্চারণ করতে বাতাসের চাপ কম থাকে। তুমি প্র্যাকটিক্যাল করে দেখো, ক, খ, গ, ঘ, ঙ। ক বলতে আমাদের নিঃশ্বাস যতটুকু বের হয়, খ বলো দেখো খুব জোর দিয়ে বের হচ্ছে। তাহলে যেখানে বাতাসের চাপ কম থাকে সেটাকে কি বলা হয়? অল্প প্রাণ। আর যেখানে বাতাসের চাপ বেশি থাকে সেটাকে বলা হয় মহাপ্রাণ। আচ্ছা, তবে এটার আরো একটা বৈশিষ্ট্য আছে এই ধ্বনির, সেটা হলো যে সকল ধ্বনি উচ্চারণ করতে হয়ের উচ্চারণ নেই সেগুলি হলো অল্প প্রাণ, আর যেগুলি উচ্চারণ করতে হয়ের উচ্চারণ আছে সেগুলিকে বলা হয় মহাপ্রাণ। আমরা ওইভাবে উচ্চারণ করি না, সেই জন্য বুঝি না। আমরা আসলে তো এইভাবে উচ্চারণ করি না, আমরা বলতে পারলেই যথেষ্ট, এটা আমরা মনে করি, ঠিক আছে? কিন্তু আসলে তা না। দেখো তাহলে, হুম, সেটা হলো কি দেখো, সেটা হলো যে ক, খ, গ, ঘ, ঙ। আবার আসো, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ। তারপর গিয়ে মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম তৃতীয় আর পঞ্চম এটা হলো অল্প প্রাণ, এগুলি উচ্চারণ করতে কোনো হয়ের উচ্চারণ হয় না। আর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় আর চতুর্থ, এটা উচ্চারণ করতে কি হয়? হয়ের উচ্চারণ হয়, এই জন্য এগুলো হলো মহাপ্রাণ। আমি দুই ভাবেই বললাম, মনে রাখার ব্যাপার তোমাদের, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল উচ্চারণ করেও তোমাদেরকে আমি দেখালাম এইভাবে উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণ করি না, আমিও করি না, আমরা করি না, আমাদের অভ্যাস নাই, সেই জন্য এগুলো আমাদের মনে থাকে না। এগুলো যদি আমরা আমল করতাম, আস্তে আস্তে অভ্যাস করতাম, তাহলে আমাদের মনে থাকতো। এরপরে দেখো এই 25টিতে আরো আছে। এই বর্গের প্রথম যে দুটি ক, খ, চ, ছ, ত, থ, তারপরে গিয়ে প, ফ, এইগুলি ট, ঠ উঠেছে, ত, থ, এইগুলি ক, খ, এই যে প্রথম দুটি, এগুলিকে বলা হয় অঘোষ। ঠিক আছে? প্রথম দুটিকে কি বলা হয়? অঘোষ। অঘোষ কেন বলা হয়? আমাদের এখানে একটা কি আছে? স্বরতন্ত্রী আছে। এইগুলি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়। অনুরণিত ভাষাটা বুঝলে না, কম্পিত হয়। এটা কিছু কিছু বুঝলে, আরো ভালো করে বলি, কাঁপে। যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কাঁপে, ঠিক আছে, সেগুলিকে বলা হয়, ওইটা অঘোষ বলেছি না, অঘোষ হলে, সরি, অঘোষ হলে কাঁপে না,
আর ঘোষ হলে কাঁপে। ঠিক আছে, তাহলে অঘোষে কি হয়? যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ। আর পরের যে তিনটি, সেই তিনটি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয়, কাঁপে, অনুরণিত হয়, সেই জন্য পরের তিনটিকে বলা হয় ঘোষ। তাহলে প্রথম দুটির নাম হলো ঘোষ, অঘোষ। প্রথম দুটির নাম হলো অঘোষ, পরের তিনটির নাম হলো ঘোষ। তাহলে প্রথম দুটি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না, সেই জন্য অঘোষ। আর পরের তিনটি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয়, সেই জন্য এটাকে বলা হয় ঘোষ। ঠিক আছে, আচ্ছা দেখো এই 25টিতে আর কত কি শিখার আছে। এখন এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা জানতে হবে। সেটা হলো কি, এই যে 25টি বর্ণ আমরা বললাম, এই 25টি বর্ণ প্রত্যেকটি বর্গের জন্য ভিন্ন ভিন্ন উচ্চারণ স্থান রয়েছে এবং সে অনুযায়ী নামও আছে। সেটা হলো কি দেখো, সেটা হলো যে এখানে আরো একটা কথা বলে রাখি, যে আমরা এভাবে 2 আর 3 করে করে আমরা কি করলাম, ভাগ করলাম। আর আগেরটাতেও 2 আর 3 আছে, প্রথম আর তৃতীয় আর পঞ্চম, এটা তিনটা। এটা হলো দ্বিতীয় আর চতুর্থ, অল্প প্রাণ মহাপ্রাণে। কিন্তু শেষে যে বর্ণগুলি আছে না, শেষে প্রত্যেকটাতে আছে দেখো, একটার আছে হলো ইয়, প্রথমে আছে উ, তারপরে আছে ইয়, তারপর আছে মূর্ধন্য, তারপর দন্ত ন, তারপর ম। ওই যে শেষে যে 4টি আছে না, প্রত্যেক লাইনের শেষে একটি, সেই যে 5টি আছে, সেই 5টিকে বলা হয় অনুনাসিক বা নাসিক ক। কি কারণে? এগুলি উচ্চারণ করার সময় কি হয়, মুখ ছাড়াও নাকের প্রয়োজন হয়। কি হয়? মুখ ছাড়াও নাকের প্রয়োজন হয়। আচ্ছা তোমরা প্র্যাকটিক্যাল করে দেখো, এইভাবে নাক ধরে বলবা। দেখো ও, ক, ও, ক বলছি স্পষ্ট হলো, উ কিন্তু স্পষ্ট করে বলতে পারি না। পারি কি? ও স্পষ্ট করে বলতে পারি না। ঠিক আছে, নাক ছাড়া স্পষ্ট করে বলতে পারি না, এই জন্য এটাকে অনুনাসিক বা নাসিক বলা হয়। ঠিক আছে, ইয়েস আচ্ছা স্যার। এরপরে আসো ক বর্গ। ক বর্গের নাম কি? ক বর্গ হলো কণ্ঠধ্বনি। কেন? উচ্চারণ হয় কণ্ঠ থেকে বা জিহ্বা মূলীয় ধ্বনি বলা হয় এটা। তাহলে এর উচ্চারণ স্থান কণ্ঠ বা জিহ্বা মূল, সেই জন্য এর নাম হলো কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। পরেরটাতে আসো। ঠিক আছে, ক খ গ ঘ ঙ চ ছ, এটা হলো উচ্চারণ স্থান হলো অগ্র তালু, সেই জন্য এর নাম হলো তালব্য ধ্বনি। ঠিক আছে, এরপরেরটাতে আসো, ট ঠ ড ঢ মূর্ধন্য, এইগুলি হলো উচ্চারণ স্থান মূর্ধা বা পশ্চাৎ দন্ত মূল, আর নাম হলো মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্ত মূলীয় ধ্বনি। ওকে, আচ্ছা তারপরে দেখো ত বর্গ, উচ্চারণ স্থান হলো অগ্র দন্ত মূল এবং নাম হলো দন্তধ্বনি। তারপরে হলো কি প ফ ব ভ ম। তাহলে প কি? প, এটা হলো উচ্চারণ স্থান হলো ওষ্ঠ বা ঠোঁট, ঠোঁট এই যে ঠোঁট, আর নাম হলো ওষ্ঠ ধ্বনি। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করে দেখো, প ফ ব ভ ম। এখন যদি মুখ ফাঁক করে তুমি ঠোঁট লাগাবো না, মুখ ফাঁক করে প বলো তো, পারবা? চেষ্টা করে দেখো তো। অ অ অ অ, ক খ গ ঘ, ট ছ বর্গীয় ঝ, এইগুলি তো অনেকটাই উচ্চারণ করা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু প ফ ব ভ এগুলি উচ্চারণ করা সম্ভবই না ঠোঁট ছাড়া। ওকে, আচ্ছা আমি প্র্যাকটিক্যালিও তোমাদেরকে দেখালাম। আচ্ছা এখন দেখো এইগুলি, এই 25টি ছেড়ে একটু আরো ভিতরে চলে যায়। সেগুলি হলো অন্তস্থ জ, র, ল, ব। এই বর্ণ বা ধ্বনিগুলিকে বলা হয় অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ। এইগুলি হলো স্পর্শ বর্ণ এবং উষ্ম বা শীর্ষ বর্ণ যেগুলি আছে, এই দুটির মাঝে থেকে এই বর্ণগুলি উচ্চারিত হয়, সেই জন্য এদেরকে অন্তস্থ ধ্বনি বলা হয়। অন্তস্থ জ, র,
ল, ব, এবং মতান্তরে কেউ কেউ অন্তস্থ অ কেউ বলেছেন, এটাও অন্তস্থ ধ্বনি। ঠিক আছে, আবার শোনো, অন্তস্থ জ, র, ল, ব। আচ্ছা, এইগুলি উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। এইগুলি লিখতে হবে, নোট করতে হবে, মনে রাখতে হবে, আবার স্টাডি করতে হবে, তাহলে মনে থাকবে। আচ্ছা, পরীক্ষাতে আসলো যে অন্তস্থ ধ্বনি নয় কোনটি, এখান থেকে একটি দিল আর 3টি অপশনে ভুল দিল। আচ্ছা, তোমার যদি জানা না থাকে তাহলে তুমি কি করবে? আন্দাজ করে উত্তর দিবে, আন্দাজ করে একটা ঠিক চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে, খোদারও আসতে আল্লাহর আসতে একটা করে দিয়ে দিলে। আচ্ছা, এখন ভাগ্য ভালো হলে লেগে গেল লটারির মতো, আর যদি না হয় হলো না। তাহলে মনে রাখতে হবে অন্তস্থ ধ্বনিগুলি কি কি, অন্তস্থ বর্ণগুলি কি কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখন কাকে ধরি? রাফা, রাফা বলো তো দেখি বাবা, রাফা অন করো, কথা বলো। শুনতে পাচ্ছ আমার কথা রাফা? আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। এই দেখো, অনই করে না, কথা বলবে কখন? করানো যাবে না তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ স্যার বলেন। এতক্ষণ পরে কেন? শুনতে পাওনি তুমি আমার কথা? আমার কথা শুনতে পেয়েছো? ইয়েস স্যার। তো এতক্ষণ পরে অন করলে কেন? আমার প্রশ্ন উত্তর এতক্ষণ হয়ে যেত তো। হ্যাঁ, তুমি বলো, মহাপ্রাণ ধ্বনি কোনগুলি বলো তো? মহাপ্রাণ ধ্বনি কোনগুলি? খ, গ, ছ, ঝ ইত্যাদি। হ্যাঁ, দ্বিতীয়টা বলেছো, আর চতুর্থ বলনি, আংশিক তোমার হয়েছে। যা হোক, যা বলেছো সেটা ভুল না, সঠিক, ধন্যবাদ এই জন্য। কিন্তু চতুর্থটিও বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবারে শোনো। এই যে আমরা বললাম যে স্পর্শ বর্ণ আর কি বলে তোমার উষ্ম বা শীষ, এই দুটির মাঝে থেকে উচ্চারণ হয় হলো অন্তঃস্থ। তা উষ্ণতা, উষ্ম আর শীষ তো বলি নাই, কাকে বলে দেখো। উষ্ম বা শীষ ধ্বনিগুলি হলো, দেখো কয়টি আছে? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, 3টি স মনে রাখবে, 3 স আর হ, 300 হ মনে থাকবে। 3টি স আর হ, এগুলি উষ্ম বা শীষ। এর ভিতর থেকে শোনা, এর ভিতর থেকে হ শুধু উষ্ম, শীষ নয়। এই 3টি উষ্ম ও শীষ, এইগুলি উচ্চারণ করার সময় বাতাস মানে উষ্ম বেশিক্ষণ ধরে রাখা যায়, সেই জন্য উষ্ম ধ্বনি বলা হয়। আর শীষ কেন বলা হয়? এই যে উচ্চারণ করতে স বলতে শীষ দেওয়ার মতো হয়, সেই জন্য শীষ ধ্বনিও বলা হয়। ঠিক আছে, শীষ উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো উচ্চারণ হয়, সেই জন্য এদেরকে শীষ ধ্বনি বলা হয়। কিন্তু হতে হয় না, হ বললে কি শীষ আসতেছে? না, এটাতে শুধু উষ্ম আছে, উষ্ম বেশিক্ষণ ধরে রাখা যায়। উষ্ম মানে বোঝো, নিঃশ্বাস, শ্বাস, এই জন্য এটাকে উষ্ম ধ্বনি বলা হয়। তাহলে এই 4টিকে উষ্ম বা শীষ ধ্বনি বলা হয়। ওকে, তো এরপরে আসো, এরপরে আরো বর্ণ আছে তো, যেমন ধরে নাও, এরপরে কি আছে? র আছে। তো র কে কোন ধরনের বর্ণ বলা হয়? র হলো কম্পন জাত ধ্বনি বা বর্ণ। র একটাই, আমরা বয়ে বিন্দু ব, বয়ে শূন্য র বলি, এগুলি আসলে ভুল কথা। সঠিক কথা হলো বিশ্বস্ত সূত্রে যেগুলি ব্যাকরণে বলা হয়েছে, বিদ্বানগণ বলতে চেয়েছেন যেটা, সেটা হলো র মানে রয়ন, নামই র, কোনো বয়ের শূন্য নয়, বয় বিন্দু নয়। ঠিক আছে, ডয়ের নিচে বিন্দু দিয়েছি, র হয়েছে, ওটা ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, এটা নয়। তাহলে র, এটাকে বলা হয় কম্পন জাত। জিহ্বার আগা অগ্রভাগের নিচের তালু, উল্টার পিঠটা উপরের দাঁতের সঙ্গে এটা কি হয়? ঠিক আছে, লেগে কম্পিত হয়। র, র দেখো, এই যে র আছে না? আচ্ছা, র, এই যে কম্পিত হচ্ছে, এই জন্য এর নাম হলো কম্পিত, আচ্ছা, বা কম্পন জাত ধ্বনি। ওকে, এরপরে ডয় বিন্দু, ঢয় বিন্দু, র যে দুটো আছে, এগুলিকে বলা হয় তারণ জাত ধ্বনি। ঠিক আছে, তারণ জাত ধ্বনি।
এই তারণজাত ধ্বনিতে আসলে কি হয়, জিহ্বা আরো বেশি তাড়িত হয়। আচ্ছা, এই তারণজাত ধ্বনিগুলি ডয়ে বিন্দু র, ঠিক আছে, ডয়ে বিন্দু র। আচ্ছা, তাহলে এটা আবার জিহ্বার অগ্রভাগ কি করে উপরের সঙ্গে লাগে আবার নিচে এসে ও ধাক্কা দেয়, ঠিক আছে, এইভাবে তাড়িত হয় বিধায় এটাকে তারণজাত ধ্বনি বলা হয়। ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। আমরা ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র বলি, এইগুলি বলবা না। এই যে অভ্যাস করি না, এই কারণে আমরা ভুল বলতে বলতে এই ভুলটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ডয়ে বিন্দু র, ডতে একটা বিন্দু দিয়েছি, বিন্দু বোঝো না এই। আচ্ছা, ওকে, আর কি আছে, আর বর্ণ কি থাকলো, ডয় বিন্দু র, ওকে। আর একটা আছে ল, দেখো ল সম্পর্কে কোনো কথা বলা হয়নি। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ল উচ্চারণ করার সময় জিহ্বার দুই পাশ দিয়ে অথবা এক পাশ দিয়ে কি হয়, আমাদের ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে আসে, আর যার কারণে আমাদের এই ধ্বনিটি উচ্চারিত হয়। পার্শ্ব থেকে উচ্চারণ হয় বিধায় এটাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। ল পার্শ্বিক ধ্বনি, ওকে। আচ্ছা, এরপরে থাকলো হলো খণ্ডত। খণ্ডতকে হসন্ত বা হলন্ত বর্ণ বলা হয়। কেন বলা হয়, খণ্ডত দিয়ে যত শব্দ আছে, যেমন বলো সৎ, মহৎ, প্রত্যেকটিতে দেখো একটাতেও কি হবে না, অয়ের উচ্চারণ হবে না। যেখানে যে ধ্বনিতে অয়ের উচ্চারণ হয় না সেটাকে হসন্ত বা হলন্ত বর্ণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, হসন্ত বা হলন্ত বর্ণ, ওকে, খণ্ডত। এরপরে হলো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এইগুলি একা একা শব্দ তৈরি করতে পারে না, এইগুলি অন্যের উপর আশ্রয় করে চলে, ভর করে চলে, পরের উপর আশ্রয় করে চলে বলে এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণের নাম আমি বলেছি বৈশিষ্ট্য, উচ্চারণ, স্থান অনুযায়ী। এগুলি এখন মনে রাখার দায়িত্ব তোমাদের। আমি বিস্তারিত বলেছি, এই আধা ঘন্টাতে বিস্তারিত বলেছি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কোন বর্ণগুলির কি কি নাম ব্যাকরণের ভাষায়, এই নামগুলি মনে রাখতে হবে। এইগুলি আসবে তোমাদের পরীক্ষাতেও আসবে। আর পরীক্ষা বড় কথা না, আমি এটা বলেছি, শিখতে হবে, শিখলাম, মনে রাখতে হবে, স্যার ধরলে যেন পারি, ঠিক আছে। এরপরের ক্লাসে আমি কিন্তু ধরবো এইগুলি। আচ্ছা, তাহলে ধ্বনি এবং বর্ণ একেবারে স্বর অ থেকে আরম্ভ করে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণের আমি নাম বলেছি, বৈশিষ্ট্য বলেছি, কেন সেগুলি সহ আমি বলেছি, ঠিক আছে, বিস্তারিত। এইগুলি আমি এখন ধরবো, তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এই যে বলতে হবে, ধরবো, এই কথা বললে আর ক্লাসে আসো না, পালাও ভয়ে, এটা আর করবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে ক্লাসে এগুলি উত্তর যেন আমি পাই, একেবারে স্বর অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলির নাম আমি শুনবো ব্যাকরণের ভাষায়। এর নাম চন্দ্রবিন্দু না, এর নাম কি, পরাশ্রয়ী বর্ণ। চন্দ্রবিন্দু নাম, কিন্তু ব্যাকরণের ভাষায় এর নাম কি দিয়েছি, পরাশ্রয়ী বর্ণ, ঠিক আছে। খণ্ডতকে ব্যাকরণের ভাষায় কি নাম দেওয়া হয়েছে, এটা বলে শেষ, বলো, কে বলবে? সামিউল। ম্যাডাম আসছে, ক্লাস আরম্ভ হবে ম্যাডামের। আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।